আমি যতবার ন্যাশনাল টিমে কামব্যাক করেছি আমি 100 করছি। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি তো একা ম্যাচ জিতাতে পারবো না, এটা সম্ভব না। আমি যদি 50 করি আর উনি যদি 30 করে তাহলে ও চান্স পাবে। আমি যদি 100 করি উনি যদি 50 করে উনি চান্স পাবে। সে সময় মাশরাফি ক্যাপ্টেন ছিলেন, সাকিব আল হাসান ভাইস ক্যাপ্টেন ছিলেন, স্টিভ রোডস বাংলাদেশের কোচ ছিলেন, কিন্তু এই তিনজনের বাহিরে আসলে আর কে কন্ট্রোল করেছে? মনে হয়েছে যে ইমরুল কায়েস তো আসলে যেই পারফরমেন্স করেছে 6 মাস 9 মাস তো আসলে ম্যাচ না পেলেও দলের সঙ্গে থাকার কথা। 100%। এটাও তো আমারও প্রশ্ন এটা ছিল যে আমি কি এমন কি কাজ করলাম বা মানে কারোর সাথে কি এরকম কোনো মানে বাজে বিহেভ বলেন, আমি কখনো আমার ক্যারিয়ারে আমি কখনো কারোর সাথে এরকম কোনো দ্বন্দ্ব বলেন বা পলিটিক্স কোনো দিকেই আমি ছিলাম না। আমার জগৎটাই ছিল যে আমি ক্রিকেট খেলবো মাঠে এবং আমার ফ্যামিলি, দ্যাটস ইট। এর বাইরে আসলে আর কোনো কিছু চিন্তা করতাম না। বাট হ্যাঁ, মাশরাফি ভাই যখন বললো তখন আমি অনেক কনফিডেন্ট ছিলাম এবং আসলে এরপর কি হলো ভাই, আমাকে কোনো নির্বাচকরাও সঠিক কখনো মেসেজ দিতে পারে নাই যে ওনারা আমাকে তো রিজন দেখাবে যে সে সময়ের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, নির্বাচক ছিলেন হাবিবুল্লাহ সুমন, তাদের কাছে জিজ্ঞেস করেছিলেন বা তারা কিছু বলেছিল? কি তারা বলেছে? তারা মাথা নেড়েছে যে ঠিক আছে আমি দেখবো জানাবো, দ্যাটস ইট। এর বাইরে কিছু না। মানে আপনাকে বাদ দিল কোনো কারণ ছাড়াই নাকি কেউ? এটা এটা তো নট অনলি ভাই একবার আমার ক্যারিয়ারে হয়েছে, একবার আমাকে বাদ দিয়েছে। আর আমি আমার মনে আছে 2016-এ যখন ইংল্যান্ড টিম খেলতে আসলো ফতুল্লাতে, একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল। তো ওই ইকুয়েশনটা এরকম ছিল যে আমার সাথে আরেকজন ব্যাটিং করছে। আমি যদি 50 করি আর উনি যদি 30 করে তাহলে ও চান্স পাবে। আমি যদি 100 করি উনি যদি 50 করে উনি চান্স পাবে। আমি যদি 100 করি উনি যদি খারাপ খেলে তাহলে আমি সুযোগটা পাবো। তো আল্লাহর কি কাজ, ওই দিন আমি এত ভালো ব্যাটিং করেছি, আমাকে কল করেছে এবং ওই দিনই আমাকে ফার্স্ট আপনার হাতুড়ি সিং আমাকে মাঠেই বলেছিল ফতুল্লাতে যে তুমি এই ইংল্যান্ডের সাথে 3টা ম্যাচ খেলবা আর নিউজিল্যান্ডে যে তুমি 3টা ম্যাচ খেলবা, 6টা ম্যাচ আমি তোমাকে কোনোদিন কখনো ড্রপ করব না, আমি তোমাকে একই জায়গায় খেলাবো, নাম্বার তুমি ওপেনিং ব্যাটিং করবে। আই ওয়াজ ভেরি হ্যাপি যে লাইফে ফার্স্ট টাইম এরকম একটা সুযোগ পেলাম, কনফিডেন্ট যে 6টা ম্যাচ আমি খেলার সুযোগ পাচ্ছি। তো এতটুকু বিশ্বাস ছিল যে 6টা ম্যাচের ভেতরে আসলে 1টা 2টা ম্যাচ তো বড় ইনিংস খেলতে পারবো। তো আল্লাহ পাকের রহমতে আমি ফার্স্ট ম্যাচে 100 করি ইংল্যান্ডের সাথে। সেকেন্ড ম্যাচে কত বেশি না 10-12 করেছিলাম। থার্ড ম্যাচে 47 করলাম, ওই সিরিজে হাইস্ট রান গেটার। এর পরের সিরিজে আমরা গেলাম হচ্ছে নিউজিল্যান্ডে, তার আগে আমরা অস্ট্রেলিয়াতে সিডনিতে একটা ক্যাম্প করলাম, তারপরে আমরা খেলতে গেলাম নিউজিল্যান্ডে যে আমিও সেম কাহিনী, আমি ওখানে সেকেন্ড হাইস্ট রান গেটার, 2টা 50 করেছিলাম, মুশফিক হাইস্ট রান গেটার ছিল। এর পরের সিরিজে আমরা গেলাম শ্রীলঙ্কায় 2017-তে। 17-তে আমি ড্রপ, আমি টিমেই নাই। মানে টিমে ফার্স্টে ছিলাম মনে হয় না ছিলাম, বাট পরের দিকে আমি 11-এ নাই, বেস্ট ট্যুরে গিয়েছিলেন বাট ম্যাচ পাননি। বেস্ট 11-এ নাই। তা আমি কোচকে জিজ্ঞেস করলাম যে ওয়াই এম নট প্লেয়িং। তো বললো যে তোমাকে তোমার উপরে মানুষের বিশ্বাস নেই। কোন মানুষ? আই ডোন্ট নো, ক্রিকেট অপারেশনস না বোর্ড প্রেসিডেন্ট? প্রবাবলি ক্রিকেট অপারেশনস বা প্রবাবলি বোর্ডের লোকজন, উনি আমাকে এভাবে বোঝাতে চেয়েছে। সেই সময় তো ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান ছিলেন আকরাম খান। হ্যাঁ হয়তোবা আমাকে বলেছিল যে তোমার উপরে বিশ্বাস করতে পারে না যে তুমি ম্যাচ জিতাতে পারবে। তো আমি ওকে বললাম কোচ দেখো, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি তো একা ম্যাচ জিতাতে পারবো না, এটা সম্ভব না। এটা একটা টিম গেম, আমি আমার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করতে পারি। হ্যাঁ, একটা সিচুয়েশন আসবে যে সময় হয়তোবা আমি খেলাটারে টেনে নিয়ে যেয়ে আমি ফিনিশ করতে পারবো, দ্যাট মিনস আমার দ্বারা একা সম্ভব না, আমার সাথে আরও সাপোর্টিং লাগবে। সো আমার প্রতি একা বিশ্বাস রাখা তো সম্ভব না। তো আমাকে যেটা বলা হলো যে তুমি ওয়েট করো, হয়তোবা আবার সুযোগ আসবে। তারপরে সিরিজ ওখান থেকে আসার পরে বাদ পড়ে গেলাম। তো আসলে এইভাবেই ধরেন আমি বলছি না যে আমি সুযোগ পাই নাই, অবভিয়াসলি আমি প্রথমের দিকে সুযোগ পেয়েছি। তখন বাংলাদেশের আসলে আইসিএলে যখন সবাই চলে গেল, বাংলাদেশের প্লেয়ার ছিল না, তখন আমাকে সুযোগ দেওয়া হয়েছিল প্রথমের দিকে। 2008-এ আপনার যখন 8-এর ডেবু হলো। এরপর সাউথ আফ্রিকা আমার জন্য, সাউথ আফ্রিকা টুরটা অনেক টাফ ট্যুর ছিল, কারণ আমি আসলে নিউ একদম। ওখানে আমার টেস্ট ডেবু হলো, ভালো খেললাম না, আসার পরে ওয়ানডে থেকে বাদ পড়লাম। আবার ডোমেস্টিকে অনেক রান করার পরে যখন ব্যাক করলাম, তখন 2009-এ সম্ভবত আমি ট্রাই নেশনে একটা ইন্ডিয়ার সাথে 70 করলাম। এরপরে গেলাম আমি নিউজিল্যান্ডে, আমার ফার্স্ট 100 যেটা আমি করলাম 2010-এ। হ্যাঁ, ওটা আমি বলছি যে 2009-এ আমি ব্যাক করলাম ন্যাশনাল টিমে, আবার ওয়ানডে সিরিজে লাস্টের দিকে 70 করে আমি নিউজিল্যান্ডে গিয়ে ক্রাশ টাচে 100 করলাম। এটা আমার শুরু হলো আর কি, তখন ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন। আবার এরপর থেকে তো দেখছেন যে হয় টেস্ট টিম থেকে বাদ, নাই ওয়ানডে টিম থেকে বাদ, আপ অ্যান্ড ডাউন আমার ভিতরে অন অফ ছিল। বাট
কিছু কিছু দিন কিছু কিছু সিরিজে আমাকে বাদ এমনভাবে দেওয়া হয়েছিল যেটা রিজন আমি নিজেও জানি না। আমার স্টিল এখনও মনে আছে যে আমার এই দিনটা আমার খুব খারাপ লেগেছিল। একটা এশিয়া কাপ হয়েছিল, আপনাদের মনে আছে যে আনামুল হক বিজয় একটা 100 করেছিল 14-তে 14তে, রাইট? 14-তে, ইয়েস। হ্যাঁ। তার আগে আমি অনেকদিন টিমের বাইরে ছিলাম। আমি ইংল্যান্ড লায়ন্স টিম খেলতে আসছিল বাংলাদেশে, ওদের সাথে আমি অনেক একটা 100 করলাম, অনেক রান করলাম, আমাকে টিমে আবার সুযোগ দিল। তো এশিয়া কাপে ফার্স্ট ম্যাচে আমাকে সুযোগ দেওয়া হলো, তা আমি করলাম 67 পাকিস্তানের সাথে। 67 করার পরে আমার এমন অবস্থা ছিল, শারীরিক কন্ডিশন, যে আমার পায়ে একটা পেশিতে টান লাগার পরে আমি মনে হচ্ছিল যে খেলতে পারবো না। বাট 2 দিন রেস্ট ছিল। সেকেন্ড দিন, নেক্সট দিন আমি অনেক ব্যথা ছিল, বাট খেলার আগের দিন আমি অনেকটা রিকভারি করেছি। এবং ম্যাচে আমি যখন গেলাম, যাওয়ার মুহূর্তে আমাকে তখন আমাদের ভিভ সিং নামে একজন ফিজিও ছিল, উনি আমাকে বললো যে আর ইউ ফিট? আমি ইয়েস, বিকজ আমি রাত্রে অনেকগুলো পেন ক্লিয়ার খাইছিলাম। পেন ক্লিয়ার খেয়ে আমার পেইনটা আমি রিলিভ করেছিলাম যে আমার ম্যাচ খেলতে হবে। সকালে যখন আমাকে নিয়ে ফিটনেস টেস্ট নিচ্ছে, আই এম ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আমি Fitness test এ pass টেস্ট দিলাম, পাস করলাম, আমার কোনো ব্যথা নাই, আমি ফিল করতেছি না। তখন আমি ওকে বললাম যে আই এম ফাইন, আই এম রেডি টু প্লে। তো ও আমাকে বলছে সরি ম্যাট, উই কান্ট পিক ইউ। ওয়াই? মানে সেটা ফিজিও বলতে পারে? আমাকে উনি পার্সোনালি ডেকে বলছে আচ্ছা। যে আমরা তোমাকে আসলে পিক করতে পারি না। কেন? বলছে এটা আমার কল না, এটা ম্যানেজমেন্টের কল। মানে ম্যানেজমেন্ট কি তাকে শিখিয়ে দিয়েছে তুমি এটা বলবা? আই ডোন্ট নো। আমি এই লেভেলে খেলা হতো সব তখন? কেন মাইট? আমি তো প্লেয়ার, আমি আগের দিন রান করলাম। তুমি জানো আমার একটা কেরিয়ারের জন্য কত বড় ইম্পর্টেন্স, কারণ আমি আগের এতদিন পর ব্যাক করছি টিমে, আমি রান করলাম। এরপরে আমি তোমাকে শুধু বলছি যে আমি একটু প্রবলেম আছে, এবং তুমি ম্যানেজমেন্টকে জানিয়েছো। বাট সেকেন্ডলি আমি যখন ফিটনেস টেস্টে পাস করলাম, তারপরে তো আমি অ্যালাউ টু প্লে না। তুমি কেন আমার এরকম করতেছো? বলছি এটা দিস ইজ নট মাই কল মাইট, ই জাস্ট টক টু ইউর ম্যানেজমেন্ট। আমি তখনই বুঝছি যে দেয়ার আর সামথিং রং। তো তারা অন্য একটা প্লেয়ারকে খেলালো। তো আসলে দেখেন, মানুষ অনেক ভাবে যে আমি আসলে সুযোগ পেয়েছি অনেক। অবভিয়াসলি আমি সুযোগ পেয়েছি, আমি অস্বীকার করছি না, কিন্তু সুযোগগুলো কীভাবে হয়? আমি যতবার ন্যাশনাল টিমে কামব্যাক করেছি, আমি 100 করছি। 100 করার পরে আবার একটু ডাউন, একটু খারাপ খেলছি, আবার বাদ পড়ে গেছি, স্টিল বাদ পড়ে গেছি। নট অনলি যে টিমের সাথে থাকতাম, একটা ছেলে যখন টিমের সাথে থাকবে ও ওই জায়গাটা থেকে আবার কামব্যাক করার সুযোগ পাবে। কিন্তু যখন আপনি বাদ পড়ে যাবেন টিম থেকে, আপনি ডোমেস্টিকে গিয়ে আপনাকে আবার প্রুফ করতে হবে, প্রুফ করে আপনাকে আবার কামব্যাক করতে হবে। তো এরকম আমার ক্ষেত্রে 6 থেকে 7 বার হয়েছে। কিন্তু কখনো কারণ জানতে চান? আমি কখনো কারণ জানতে চাই নাই। একটা ভয় কাজ করতে হয়তো, বা কারণ জানতে চাইলে হয়তো বা Mind করবে কিনা? মাইন্ড করবে, বা আবার আমার কেরিয়ারটা হয়তো বা পুরো শেষ হয়ে যাবে। কারণ বাংলাদেশের কালচার তো জানেনি যে এখানে তো সবাই একটু তেলায় চলতে হয়। তো আমি যেহেতু ওই স্কিল আমার ভিতরে ছিল না, সো আমি রেসপেক্ট দিই। তার মানে আপনার কাছ থেকে কেউ জি হুজুর আশা করেছিল? অবভিয়াসলি না, এরা তো চায় এটাই ভাই। যারা ছিলেন তারা তো এটাই চাইতেন যে আমাদের কাছে আসুক, আমাদেরকে বলুক ভাইয়া জি এমক তমক, স্যার বলতে হবে। এটা আসলে এই কালচারটা মাঝে খুব বেশি হয়েছিল। তো আমার আসলে খুব খারাপ লাগছিল ওই দিন। আমি রুমে এসে আমি অনেক কান্নাকাটি করছিলাম। এটা কত সালে? 2017? 14 কথা বলছি। 14 যে এশিয়া কাপের সময়। আমি খুব কান্নাকাটি করতেছিলাম যে আসলে এত কষ্ট করে ফার্স্ট ম্যাচ এতদিন পর সুযোগ পেলাম, ভালো খেললাম, এবং খেলার পরে আবার বাদ পড়ে গেলাম, জানি না আবার কবে সুযোগ দিবে। এরপরে 15-এর ওয়ার্ল্ড কাপের আগে একটা সিরিজ হয়েছিল জিম্বাবুয়ের সাথে। আমি ওই সিরিজে ভালো খেলেছিলাম, বাট ভালো খেলেও আমাকে পিক করা হয়েছিল না এতে, মানে বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন না? করেছিলাম না। বিজয় আর সম্মুখে নিল। তো আমি ডোমেস্টিকে যখন ব্যাক টু ব্যাক 100 করলাম 4 ডে ক্রিকেটে, তখন ওই সময় বিজয় ইনজুর, তখন আমাকে আবার কল করলো। তো এইভাবে তো ভাই ক্রিকেট খেলা সম্ভব না। আপনি তো গোল সেট করতে পারেন, আপনার এটা কখনোই সম্ভব না। ফ্রেমও সেট করতে ভেরি পারেন মাচ না। থ্যাঙ্কস তামিম ইকবাল, যে ও একদিন নিজেই আমার কাছে একদিন স্বীকার করছিল। আমার কথাটা শুনে না খুব ভালো লাগছিল, এবং ওর প্রতি আমার একটা রেসপেক্ট ক্রিয়েট হয়েছিল। যে আমাকে একদিন বলতেছে, দোস্ত তুই যেভাবে ক্রিকেট খেলিস, এইভাবে হয়তো আমি থাকলে পারতাম না। আমি কখনোই, তুই মেন্টালি হয়তো অনেক স্ট্রং, অনেক টাফ, এই জন্য হয়তো তুই এই জায়গাটাকে তুই অ্যাডজাস্ট করতে পারিস, এটা অসম্ভব। তো আমি না ওই দিনের পর থেকে আমার খুব ভালো লাগছিল যে ও একটা কথা অ্যাটলিস্ট ও জিনিসটা ফিল করছে, ভাঙা গড়ার ব্যাপারটা। ভাঙা করার ব্যাপারটা। কারণ ও আমার জায়গায় থাকলে হয়তো বা ও ভেঙেই যেত। ওই ভেঙেই যেত। আসলে আমরা তো ধরেন মফস্বল এলাকা থেকে আসছি, আমাদের তো আসলে ওই আমাদের হয়ে যে একটা মানুষ কথা বলবে, ওই মানুষটা তো আমাদের কেউ নাই। আমাদের এতটুকু মেন্টালিটি ছিল যে আমি ভাই যতদিন ভালো খেলবো ততদিন আমি ন্যাশনাল টিমে খেলতে পারবো।
ভালো না খেললে আমারে ইমরুল কায়েসকে নেন বা একটা সুযোগ দেন এই বলার মতো মানুষটা কেউ নাই। সো এদিক থেকে বলবো আমরা একটু আনলাকি, যেটা এখনকার প্রজন্মের অনেক ছেলেরা অনেক লাকি আমি বলবো, যে এরা মাঝে অনেক ভালো অনেক খারাপ খেলতে খেলতেও তাদের কেরিয়ারটা কিন্তু বিল্ড হয়ে গেছে, যে তারা ওই অপরচুনিটিটা পেয়েছে। তো এটা এটা আমি বলবো এটা এটা একটা ভালো জিনিস, এটা খারাপ না। কারণ আজকে যদি তাদেরকে সুযোগ না দেওয়া হতো তাহলে আজকে বাংলাদেশ টিম স্ট্যাবলিশ তারা হতে পারতো না। সো এই জিনিসটা সবার ক্ষেত্রে হওয়া উচিত।